তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ো, পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আজ আমরা ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই এই গল্পটার কমপ্লিট সামারি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই। তো প্রথমেই গল্পটি শুরু করার আগে আমরা জানবো যে ক্যাথরিন ম্যানসফিল্ড কে ছিলেন। ক্যাথরিন ম্যানসফিল্ড ছিলেন একজন নিউজিল্যান্ড রাইটার এবং একজন ক্রিটিক ছিলেন তিনি, এবং মডার্নিস্ট মুভমেন্টে ওনার ব্যাপক কন্ট্রিবিউশন দেখা যায় এবং উনি খুব বিখ্যাত ছিলেন ওনার মডার্নিস্ট শর্ট স্টোরিজের জন্য। এবং আজকের যে গল্পটা রয়েছে দ্য ফ্লাই, এই দ্য ফ্লাই গল্পটি পাবলিশড হয় 1922 সালের 18ই মার্চে। এবং এই ফ্লাই গল্পটির মধ্যে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন লস অ্যান্ড গ্রিফ, এবং তার সাথে আমরা দেখতে পাবো যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর যে মানুষের মধ্যে লস এবং গ্রিফ সেটা আমরা দেখতে পাবো, এবং তার সাথে এক প্রকার মানসিক দমন, বিক্ষেপ এবং অস্বীকৃতির মাধ্যমে মানুষ কিভাবে এর সাথে মোকাবিলা করে তার জটিল উপায়গুলি সম্পর্কে আমরা দেখতে পাবো। তো গল্পটা শুরু করার আগে আমরা জানবো যে স্ট্রিম অফ কনসাসনেস কাকে বলে। স্ট্রিম মানে কাকে বলে? স্ট্রিম মানে হচ্ছে স্রোত, আর কনসাসনেসের অর্থ হচ্ছে সচেতনতা, মানে সচেতনতার এক প্রকার একটা স্রোত, তাকেই আমরা বলি স্ট্রিম অফ কনসাসনেস। মানে স্ট্রিম অফ কনসাসনেস এমন একটা লিটারি টেকনিক যেটার মধ্য দিয়ে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের তার নিজের মনের কথাগুলো সে যখন আমাদের সামনে কোনো রাইটিংয়ের মধ্য দিয়ে প্রকাশ করে, তখন সেটাকে আমরা বলি স্ট্রিম অফ কনসাসনেস। যেমন করে নদীর কোনো রকম কোনো বাধা থাকে না, যে যেমন নিজের ছন্দে বইতে থাকে, তেমনইভাবে আমাদের চিন্তা ভাবনারও কোনোরকম কোনো বাধা থাকে না, সেটাও অটোমেটিক্যালি চলতে থাকে, যেমনটা নদী চলতে থাকে। তো এটাই হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। তেমনইভাবে দ্য ফ্লাই এই গল্পের মধ্যেও আমরা দ্য বস এই ক্যারেক্টারের মধ্য দিয়ে তার যে চিন্তাভাবনা সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে, চলো তাহলে শুরু করা যাক ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই। তো গল্পটা শুরু হচ্ছে দুজন এল্ডারলি মেন, দ্য বস এবং তার বন্ধু মিস্টার উডিফিল্ড। তারা তাদের রেগুলার মঙ্গলবারের দিনে বসের অফিসে তারা একে অপরের সাথে দেখা করছে, এবং উডিফিল্ড এই বসের অফিসে আসতে খুব পছন্দ করে, এবং এটাই হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি যেটা ওই উডিফিল্ডের ওয়াইফ এবং ডটাররা তাকে অ্যালো করে এটা করতে। এবং বস তার নতুন লাক্সারিয়াস নিউ অফিসে যে সকল ফার্নিশিংগুলো করেছেন উনি, সেগুলো উডিফিল্ডকে দেখাচ্ছেন। এবং তারপরে বস উডিফিল্ডকে হুইস্কি দিলেন খেতে, এবং উডিফিল্ড একটা কথা বলতে চাচ্ছিলেন বসকে, এবং বললেন যে আমার ডটার্সরা তারা হচ্ছে বেলজিয়াম রিসেন্টলি ঘুরতে গিয়েছিল, এবং সেখানে বসের সন্তানের গ্রেভ তারা দেখেছিল যখন তারা তাদের ভাই রেজিসের রেস্টিং প্লেসটা ভিজিট করতে গিয়েছিল সেই সময়। এবং এই ঘটনাটা শোনার পর বসের সন্তানের যে এরকম একটা হরিবল ডেথ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের হওয়া চলাকালীন, যেটা ব্যাপকভাবে বসকে অ্যাটাক করেছিল। এবং তারপরে যখন উডিফিল্ড চলে গেলেন, বস তখন নিজেকে তার অফিসের মধ্যে লক করে রাখলেন, এবং তার এল্ডারলি ক্লার্ক ম্যাকে ওনাকে এরকমভাবেই ইনস্ট্রাকশান দিলেন যে এই আপকামিং আধ ঘন্টা আমি কোনোরকম কোনো ডিস্টারবেন্স আমি চাই না। এবং উনি প্ল্যান করলেন যে উনি ওনার সন্তানের জন্য কাঁদবেন, কিন্তু উনি কাঁদতে পারলেন না, কারণ উনি এত বছর ধরে
কেঁদেই আসছিলেন সেই জন্য। তারপরে বস তার এই সাকসেসফুল বিজনেসের কথা ভাবতে লাগলেন, যেটা উনি ওনার সন্তানের জন্য রেখেছিলেন, যে পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে ওনার সন্তান পাবে এই ভেবে। কিন্তু ওনার এই সব কিছু প্ল্যানই টোটালি ডিস্ট্রয়েড হয়ে যায় ওনার সন্তানের হঠাৎ মৃত্যুর ফলে। এরকম কিছু সময় চলার পর হঠাৎই বস দেখলেন যে একটি ফ্লাই অর্থাৎ একটি মৌমাছি ওনার ইঙ্ক পট মানে কালির দোয়াতে পড়ে গেছে। এবং ওই কালির দোয়াতে মাছিটা পড়ার পর বসকে তার এরকম একটা যে কন্টিনিউয়াস একটা থিঙ্কিং ওনার মধ্যে যে চলছিল সেটা থেকে ওনাকে বিরত করে। এবং বস ওই ফ্লাইটিকে বাঁচানোর জন্য একটি ফেন ব্যবহার করে এবং ওই মাছিটিকে একটি ব্লটিং পেপারে রাখে। এবং যেখানে ওই বস দেখতে থাকে, মাইনুটলিভাবে অবজার্ভ করতে থাকে যে ওই ফ্লাইটি তার মুখ এবং তার ডানাতে যে সকল ইঙ্কগুলো লেগেছিল সেগুলোকে ক্লিন করার চেষ্টা করছে। এবং সে যখনই বাতাসে উঠতে যাবে তখনই বস আবার কালির দোয়াতের কিছুটা কালি আবার ওই ফ্লাইটার ওপর ফেলে দিল। এবং বস দেখতে চাইলো যে ফ্লাইটা এবার কি করে। তো আবার ওই ফ্লাইটি ফ্লাইটি কারেজিয়াস যে সে আবার ওই পুনরায় রিক্লিন করতে লাগলো যে সকল কালিগুলো তার ডানা এবং তার মুখে লেগেছিল। এটা দেখে বস ব্যাপকভাবে ইমপ্রেসড হয়। তারপরেও বস রিপিটেডলিভাবে এরকম একটা অ্যাক্ট পুনরায় করতে লাগলেন, এক প্রকার টর্চার করতে লাগলেন ওই ফ্লাইটির ওপর, যতক্ষণ না সে ওই বসের ডেস্কের ওপর মারা যান। তো এইভাবে কিছুবার করার পরই ফ্লাইটি মারা গেলেন। এবং তারপরে বস ওই পেপার সমেত ফ্লাইটির বডিটিকে ওনার যে ওয়েস্ট পেপার বাস্কেট ছিল সেটায় ফেলে দিলেন। এবং হঠাৎই বসের মধ্যে একটা ভয় আসতে থাকে এবং হঠাৎই সে রিং বাজিয়ে দেয় তার এল্ডারলি ক্লার্ক ম্যাকেকে ডাকার জন্য। এবং তারপরে ম্যাকে আসে ওই রিঙ্গিং বেল শোনার পরে এবং সেখানে বস ম্যাকেকে বলে যে তাকে একটা নতুন ফ্রেশ ব্লটিং পেপার দিতে। তখন হঠাৎ বসের মনে হয় যে আমি কি টপিক নিয়ে ভাবছিলাম, কেন আমি ম্যাকেকে রিংটা বাজিয়েছিলাম, তিনি একদম বুঝতেই পারছিলেন না। এবং তারপরে উনি ভাবতে লাগলেন যে কোন বিষয়টা আমায় আমায় বিরক্ত করছিল। তো এই বলে ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই এর সমাপ্তি হয়। তো এইভাবে ক্যাথরিন ম্যানসফিল্ড দ্য ফ্লাই এই গল্পটির মধ্য দিয়ে আমাদেরকে যেটা দেখাচ্ছেন যে একটি বাবার যে একটি রিপ্রেসড গ্রিফ সেটা কেমন করে এখানে দেখা যাচ্ছে, এবং তারপরে যুদ্ধের যে এক প্রকার একটা ডিহিউম্যানাইজিং এফেক্টস ক্যাথরিন ম্যানসফিল্ড এই ফ্লাই গল্পটির মধ্য দিয়ে দেখাচ্ছেন। এবং তার সাথে দ্য ফিউটিলিটি অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের যে একটা নিরর্থকতা সেটা কেমন করে ক্যাথরিন ম্যানসফিল্ড তুলে ধরলেন সেটা আমরা দ্য ফ্লাই গল্পের মধ্য দিয়ে দেখতে পেলাম। ওকে, সো এই ছিল আমাদের আজকের গল্প ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই। গল্পটি রিলেটেড যদি কারো কথা কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাতে পারো।